আর কিছু করার নেই, সব শেষ। পিসি ভাইপো এটা বুঝে গেছে। তারা এখন তাই একেবারে আতঙ্কে রয়েছে। আর এই ভয় আতঙ্ক থেকে তারা মানুষের ভেতরে আরো আতঙ্ক ছড়িয়ে দিতে চাইছে। শুধু নিজেরাই নয়, দলের নেতারা সাংবাদিক সম্মেলন করে সেই আতঙ্ক ছড়িয়ে দিতে চাইছে। তারা আবার সময় বেঁধে দিচ্ছে যে এত ঘন্টার মধ্যে এই সব ঘটবে। আসলে হারের ভয়ে একেবারে আতঙ্কে রয়েছেন তারা। আর তার ওপরে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যে হুঙ্কার, সেই হুঙ্কারে তাদের এখন পিলে চমকে গেছে। তারা কেন আতঙ্কে রয়েছেন এবং তারা কোন কোন কারণে আতঙ্কিত, সেই সব বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। একটা লাইক করলে আমার এই ভিডিও আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে, তাই একটা লাইক করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পিসি ভাইপো এখন মারাত্মক আতঙ্কে রয়েছেন। তারা বুঝে গেছেন আর কিছু করার নেই, সময় শেষ। এই সময় শেষের অবস্থায় এসে এখন তারা এতটাই আতঙ্কিত যে তারা এখন যা বলছেন সেটা বিশ্বাস করাও কঠিন। হঠাৎ বলে ফেললেন এর আগে আজ রাত থেকেই অপারেশন শুরু হবে, সেটা যদিও হয়নি, কিন্তু তারপরে এখন দলের তরফ থেকে বলা হচ্ছে যে 800 জনকে গ্রেপ্তার করবে পুলিশ। এবং পিসিমণিও ঠিক একই কথাই বলছেন যে গ্রেপ্তার করবে। আসলে এই 800 জনকে যে গ্রেপ্তার করবে, তারা জানলেন কি করে বুঝলেন যে পুলিশ 800 জনকে গ্রেপ্তার করবে? তারা কিন্তু এর তালিকা তৈরি করে ফেলেছেন এবং ভয়ে সেই তালিকা হাইকোর্টে জমাও দিয়ে দিয়েছেন যে কোন 800 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। সেই সমস্ত তালিকা নিয়ে হাইকোর্টে তারা গেছেন। এত আতঙ্ক কেন? যারা এতদিন ক্ষমতায় ছিলেন তাদের ভেতরে এত আতঙ্ক কেন? গ্রেপ্তার করবে কাদের? যারা ক্রিমিনাল তাদেরই তো গ্রেপ্তার করার কথা আছে। যারা ক্রিমিনাল নন তাদের তো গ্রেপ্তার করার কোনো কথা নেই। তাহলে কেন পিসি ভাইপো এবং তার গোটা দল এত আতঙ্কে রয়েছেন? তার উপরে আবার তারা বলছেন যে গতকালই সাংবাদিক সম্মেলন করে বলেছেন আগামী 150 ঘন্টায় নাকি বড় কিছু কাণ্ড ঘটতে চলেছে। দিন নয়, মনে রাখবেন, ঘন্টা, 150 ঘন্টা। সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে, আজ ইতিমধ্যেই 24 ঘন্টা পার হয়ে গেছে। তাহলে আর বাকি রয়েছে 126 ঘন্টা। এই 126 ঘন্টার মধ্যে নাকি ভয়ঙ্কর কিছু ঘটবে। তারা এরকম ভবিষ্যৎবাণী কি করে করতে পারছেন? কেন তারা করছেন? এর কারণটা কি? এর ফলে তো মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়াচ্ছে। কি হতে পারে? কারণটা কি? আর তারা এটা কেন বলছেন? সেটা কি তারা নিজেদের আতঙ্ক থেকে বলছেন, নাকি সত্যিই কিছু ঘটবে? অনেক ক্ষেত্রে কি দেখা যায় জানেন, এই যে পিসি ভাইপো যেটা বলে, বিশেষ করে পিসিমণি যেটা বলে, সেটা অন্যদের ঘাড়ে যে চাপিয়ে দেয়, দেখবেন নিজেরা সেটা করে। এই যে টাকা বিলির কথাটা বলা হচ্ছে না, যে বিজেপি টাকা ছড়াচ্ছে, সেখানে কিন্তু নন্দীগ্রামে টাকা বিলি করতে গিয়ে তৃণমূলের এক নেতা গ্রেপ্তার হয়েছে। তো একইভাবে এরা যা বলছে যে আগামী 150 ঘন্টায় বড় কিছু ঘটবে, সেইটা তারা যেটা বলতে চাইছেন যে তাতে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন বা এরকম এরা কিছু ঘটিয়ে দেবে, নাকি ওনারা কিছু ঘটিয়ে দেবেন, সেটাই এখন চিন্তা। যে এই যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যেখানে দেখছে সব শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই, তখন কি তারা কোনো মরণ কামড় দেবে? আর সেই জন্যেই কি আগে থেকে গান গেয়ে রাখছে যে আগামী 150 ঘন্টার মধ্যে বড় কিছু ঘটতে চলেছে, এবং বলে দিচ্ছে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মানে দ্বিতীয় দফায় যে নির্বাচন আছে যে ক্ষেত্রে, সেইগুলোতে নাকি বড় কিছু ঘটতে চলেছে। তাদের এই ভয়ের কিন্তু আরও একটা কারণ আছে।
কোথা থেকে তারা একটা খবর পেয়েছে যে অমিত শাহ নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দিল্লিতে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করছেন। সেই বৈঠকে সিবিআই, ইডি এবং এনআইএর সমস্ত আধিকারিকরা, মানে টপ লেভেলের যারা আছেন কর্তারা, সেইখানে উপস্থিত থাকবেন। এই যে বৈঠকের খবর তারা কোথা থেকে পেয়েছে তা অবশ্য তারা প্রকাশ করেনি, কিন্তু তারা বলছেন যে এই বৈঠক হবে এবং সেইখান থেকে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এই বৈঠকের পর রাজ্যে নিশ্চয়ই কোনো বড় অপারেশন হতে পারে। কারণ একটা অপারেশন তো এখন চলছেই, ইডির সেই আইপ্যাক মামলা তো চলছে, কিন্তু তার ওপরে আরেকটা ভয়ঙ্কর অপারেশন চলছে, যেটা প্রথম দিকে বোঝা গেছিল খুব ছোটোখাটো, বিশেষ করে কাউকে হয়তো নাস্তানাবুদ করার জন্যে এই কালীঘাট থানার মানে আমাদের খালার এলাকার যে একজন ডিসি, তার বাড়িতে খানা তল্লাশি করেছে ইডি, সেখান থেকে বহু নথি উদ্ধার হয়েছে, তার কোটি কোটি টাকার সম্পত্তি দেখা গেছে। আবার সেই ডিসি পদমর্যাদার সেই পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাস, তার সঙ্গে এলাকার আরেক বড় ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে, তার নাম হচ্ছে জয় কামদার। তার আবার বাড়িতে খানা তল্লাশি করে দেখা গেছে 1000 কোটি টাকার তার লেনদেন হয়েছে, কোটি কোটি টাকা তার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পাওয়া গেছে, হিসাব পাওয়া গেছে। তার সঙ্গে আবার আরেক প্রমোটারের যোগাযোগ রয়েছে, যে প্রমোটার সেই কাকুলিয়ার সেই বোমাবাজির ঘটনায় জড়িত রয়েছে, যাকে এখনও পুলিশ খুঁজে পায়নি। তার স্ত্রীর নামে আবার এই ব্যবসায়ী, এই যে জয় কামদারের দোকান থেকেই আগ্নেয়াস্ত্র কেনা হয়েছে এবং পুরোটাই দেখা যাচ্ছে সেই যে ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, তার সঙ্গে যোগাযোগ রয়েছে। আবার এই শান্তনু সিনহা বিশ্বাস তিনি আবার নাকি ওই কালীঘাট থানায় বসে রাজ্য পুলিশের বিভিন্ন রদবদলও করিয়ে থাকেন। তো তিনি কি করে এতটা ক্ষমতাশালী হলেন? আবার তিনি বহু বছর ধরে ওই এলাকায় আছেন, আর তিনি কতটা ক্ষমতাশালী সেটা মুখ্যমন্ত্রী হঠাৎ প্রকাশ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বললেন যে উনি নাকি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দেখেন, যিনি উচ্চস্তরের নিরাপত্তা পান সেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দেখেন নাকি একজন ডিসি র্যাঙ্কের অফিসার। অর্থাৎ মুখ্যমন্ত্রী যখনই ওখানে হাত পড়েছে, মুখ্যমন্ত্রী চমকে গেছেন, কারণ ওই ডিসি প্রতিদিন না হলেও প্রায় নিয়মিত মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যান, তার সঙ্গে কথা বলেন, পরামর্শ করেন। তাহলে এই যে ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, তার মাথায় যদি ওপর স্তরের হাত না থাকে, তাহলে তিনি কি করে এইসব কাজ করেন? কি করে তিনি কোটি কোটি টাকার মালিক হন? কি করে তিনি বহু ফ্ল্যাট কেনেন? ফলে রহস্য ধীরে ধীরে বেরিয়ে আসছে। আর তার সঙ্গে কি পিসিমণির যোগাযোগ রয়েছে। ফলে তদন্ত যত এগোচ্ছে, মানে ভোটের দিনও যত এগিয়ে আসছে, একের পর এক মানে বড় বড় কেলেঙ্কারি, বিশাল টাকার লেনদেন প্রকাশ্যে আসতে শুরু করেছে। এরপর যদি অমিত শাহ, যেটা তৃণমূলের কথা অনুযায়ী যে বৈঠক করেছেন বা করবেন, তাহলে তো ধরে নেওয়া যেতেই পারে বড় কি কাউকে এবার অ্যারেস্ট করবে না, পিসিমণি বা খালাকে অ্যারেস্ট করার রাস্তায় যাবে না এবং ভাইপোকেও যাবে না, কারণ তাহলে তারা এটাকে সেই উল্টোভাবে তারা ব্যবহার করবে, সেন্টিমেন্ট ইস্যু এটা তারা খেলতে চাইবে, কারণ তাদের হাতে এখনো ভোটে খেলার জন্য বিশেষ কিছু আসেনি, ফলে সেটা করবে না। তাহলে কি ঘটতে চলেছে? এই ভয়ের আরও একটা বড় কারণ রয়েছে। কদিন আগে কলকাতায় এই যে বিএসএফ, সিআরপিএফ, তারপরে হচ্ছে আইটিবিপি, এসএসবি,
এই যে সমস্ত বাহিনী রয়েছে সেই বাহিনীর ডিজিরা একটা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের পর সল্টলেকে আবার একটা বড় আকারের বৈঠক হয়েছে। সেখানে রাজ্য পুলিশের আধিকারিকরাও ছিলেন। ছবিতে দেখতে দেখা যাচ্ছে যে কত এইরকম অফিসাররা সেইখানে উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নির্দেশ দেওয়া হয়ে গেছে কোনো হাঙ্গামা দেখলে তাদের ব্যবস্থা নিতে পারবে। পুলিশের নির্দেশের অপেক্ষায় তাদের থাকতে হবে না। ফলে পুলিশ অর্ডার দিলেই তারা কিছু করবে এই রকম অবস্থায় নেই। ফলে এই নির্দেশ তাদের কাছে অনেক আগে থেকেই সম্ভবত আছে এবং সেটা আরও ভালো করে দেওয়া হলো এবং সেই দেওয়ার পর এই দলের নেতাকর্মীদের ভেতরে এখন আতঙ্ক ছড়িয়ে গেছে। আর যারা এই সমাজ বিরোধী কার্যকলাপ করে, ভোটের দিন যারা হাঙ্গামা করে, প্রধানমন্ত্রী তো আগেই বলেছে ভোটের দিন তোমরা ঘর থেকে বেরোবে না, অমিত শাহও বলেছেন বেরোবে না, তাহলে কিন্তু ভোটের পর তার হিসাব হবে। অমিত শাহ তো পরিষ্কার বলে দিয়েছেন উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে, অর্থাৎ ঠেঙিয়ে সোজা করে দেওয়া হবে এবং সেই ভয় তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই কাজ করছে। আজ আমি সেটা একটা ইঙ্গিত পেলাম কিভাবে, আমি আজ ওই টিটাগড় এলাকার এক অটোতে উঠেছিলাম। সেই লম্বা দাড়িওয়ালা এক অটো চালক ছিলেন, তার সঙ্গে ভোটের কথা নিয়ে আলোচনা হচ্ছিল। তিনি কথায় কথায় এসে গেল যে গতকাল মুখ্যমন্ত্রী খড়দা বিধানসভা এলাকায় সভা করেছেন, তার সভাতে লোক ছিল না। আজ টিটাগড়ে তার সভা আছে, কত লোক হবে তার উপরে নির্ভর করছে। আমি তখন বললাম যে খুব ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, এই ভোটের দিন কি গন্ডগোল হবে? তিনি হঠাৎ বললেন যে না, এবার কোনো গন্ডগোল হবে না, মানুষ ঘরেই থাকবে এবার, তারা আর বেরোবে না। নাহলে ভোট দেবে না? বলে ভোট তো দেবেই, ভোট দিয়ে তারা ঘরে থাকবে। টিটাগড় কিন্তু একটা বরাবরই একটা উত্তপ্ত এলাকা, এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে হাঙ্গামা ভোটের দিন প্রায় লেগেই থাকে, খুন জখম তো হয়ই। সেখানকার এক বাসিন্দা বলছেন যে ভোটের দিন কোনো গণ্ডগোলের সম্ভাবনা নেই। ফলে অমিত শাহ নরেন্দ্র মোদীর এই যে হুমকি, সেই হুমকিতে অনেকটাই কাজ হয়েছে বলতে হবে। আর নির্বাচন কমিশন যে কড়া ব্যবস্থা নিয়েছে, সেই কড়া ব্যবস্থাতেও তারা এখন ঠান্ডা হয়ে গেছে, কারণ কিছু করলেই গ্রেপ্তার করে তাদের পুরো হাজতে পুরে দেওয়া হবে। তার উপরে যেটা বড় একটা জিনিস হয়েছে, অমিত শাহ তো বলেন প্রধানমন্ত্রী কিন্তু খুব একটা ভবিষ্যৎবাণী কখনো করেন না। তিনি ইদানিং জনসভায় যে মানুষের স্রোত দেখছেন, সেই স্রোত দেখে তিনি বলেই দিয়েছেন যে এই রাজ্যে এবার বিজেপি ক্ষমতায় আসছে। তিনি শুধু জনসভার মানুষের উপস্থিতি দেখে বলেছেন, এটা ভাবা কিন্তু পুরোপুরি ভুল হবে, কারণ প্রধানমন্ত্রীর নিশ্চয়ই তার নিজস্ব সোর্স রয়েছে, বিভিন্ন সংস্থার রিপোর্টও তার কাছে আছে। সেই রিপোর্টের থেকে নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এবার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে। আর তারপর থেকেই কিন্তু এই পিসিমণি আরও উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছেন এবং তারপরেই কিন্তু এই তৃণমূলের পক্ষ থেকে এইরকম সব সাংবাদিক সম্মেলন করে বলা হচ্ছে 150 ঘন্টা বাকি আছে, তার মধ্যেই হবে। আবার হাইকোর্টে গিয়ে মামলা করছে যে তাদের 800 কর্মীকে গ্রেপ্তার করবে। আর পিসিমণি তো সারাক্ষণই ভুল ভাল বক্তব্য বলে যাচ্ছেন। আর তার উপরে গোদের ওপরে বিস্ফোরার মতন এই পরিযায়ী শ্রমিকদের ভিডিও নিশ্চয় আপনারা দেখেছেন, তারা একের পর এক ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছেন আর তারা বলছেন যে তারা আসছেন এবং পরিবর্তনের জন্য তারা রাজ্যে আসছেন, এবার তারা পরিবর্তন চাইছেন।
ট্রেনে স্পেশাল ট্রেন দেওয়া হলেও তা কম, সেই ট্রেনে তারা গাদাগাদি করে আসছে। অনেকে আবার সবাই মিলে বাস ভাড়া করেও আসছেন, এরকম দেখা গেছে। ফলে এই যে পরিযায়ী শ্রমিকরা হুমকি দিচ্ছেন যে তারা এবার পরিবর্তন চান, এই যে একটা ব্যাপার, যে তারা কোনো ভয় পাচ্ছেন না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা বলছেন আমরা যাচ্ছি। আর এইটা দেখে কিন্তু পিসিমণি ভয় পেয়ে গেছেন। পিসিমণি এবার কি রটাচ্ছেন, পিসিমণি এবার বলছেন যে উনি তো এইসব মিথ্যা কথা বলতে চূড়ান্ত ওস্তাদ। তিনি বলছেন যে মুসলিম যারা পরিযায়ী শ্রমিক তাদের কোরআনে হাত রেখে বলা হচ্ছে যে সে গিয়ে বিজেপিকে ভোট দেবে, তবেই নাকি তাকে ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। আর হিন্দুদের নাকি গীতায় হাত রেখে প্রতিজ্ঞা করানো হচ্ছে, তবেই নাকি তাকে টিকিট দেওয়া হবে। কিন্তু এরকম তথ্য তিনি কোথায় পেলেন? আর তার ভিডিও তো তিনি এখন পর্যন্ত দেখাতে পারেননি। কিন্তু এইটা বলে উনি কি করতে চাইছেন? উনি কি পরিযায়ী শ্রমিকদের ভরকাতে চাইছেন? এটা করলে কি পরিযায়ী শ্রমিকরা তাকে ভোট দেবে, নাকি পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে তাকে ভোট দেবে? বা সাধারণ মানুষকে এটা বলে কি করছেন? আসলে তিনি তো নিজেই প্রকাশ করে দিচ্ছেন যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে রাজ্যে আসছে তাতে তিনি আরও ভয় পেয়ে গেছেন। এবং তিনি এতটাই ভয় পেয়ে গেছেন যা তিনি এতদিন করতেন না। তার নিজের কেন্দ্র ভবানীপুরে বিভিন্ন আবাসনে গিয়ে তিনি সেই ভোটের প্রচার করেছেন। যে আবাসনে এই বুথ করার ব্যাপারে তৃণমূল চূড়ান্ত আপত্তি জানিয়েছিল যে কেন আবাসনে বুথ করবে, কারণ বুথ করলে তো সেখানে মানুষ স্বচ্ছন্দে ভোট দিতে পারবে। আর যদি বুথ না হয় তাহলে তো আবাসনে তালা দিয়ে ভোটের দিন তাদের আটকে রেখে দেওয়া যাবে। কিন্তু এবার অনেক আবাসনেই বুথ তৈরি হচ্ছে, ফলে তারা তো ভোট দিতে বেরোবে। আর নির্বাচন কমিশন যে ব্যবস্থা করছে, একটা ভয়শূন্য পরিবেশ তারা তৈরি করতে চাইছে, সেই জায়গায় আবাসনের মানুষরা হয়তো এবার তারা ভোট দিতে বেরিয়ে আসবে, এইটা আমাদের খালা মনে করেছেন। তাই খালা তাদের ভোট পাওয়ার জন্য আবাসনে চলে গেছেন। আবাসনে গিয়ে তিনি ফ্ল্যাটে ফ্ল্যাটে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন, তাকে ভোট দেওয়ার কথা বলছেন। তিনি ভবানীপুরে কি উন্নয়ন করেছেন তার কথা বলছেন। তার উপর নির্বাচন কমিশন আবার ঘোষণা করে দিয়েছেন যে এবার কেউ হিজাব পরে, মানে ওই বোরখা পরে ভোট কেন্দ্রে যেতে পারবে না। কারণ তাকে আগে দেখাতে হবে, বোরখা খুলে দেখাতে হবে তিনি পুরুষ না মহিলা, যার নামে ভোট দিতে এসেছেন ভোটার কার্ডের সঙ্গে তার কোনো মুখের মিল রয়েছে কিনা, এবং সেটা চেক করা হবে। তার জন্য আলাদা বন্দোবস্ত করা হয়েছে। পাশে একটা ঘর রাখা থাকবে, সেখানে অঙ্গনওয়াড়ি একজন কর্মী থাকবেন এবং একজন নির্বাচন ভোট কর্মী থাকবেন, এবং এই কেন্দ্রীয় যে বাহিনী থাকছে সেই বাহিনীর মহিলা জওয়ানরা সেখানে থাকবেন। তাদের সামনে তাকে বোরখা খুলে তার মুখ দেখাতে হবে। সেখানে কিন্তু মানে এই যে বোরখার আড়ালে পুরুষ বা অন্য কেউ গিয়ে ভোট দেওয়া, সেটাও কিন্তু হবে না। আসলে খালা কিন্তু খুব চাপে পড়ে গেছে। এইবার যে এই চাপ থেকে বেরোনো আর সম্ভব নয় সেটা তারা বুঝে গেছেন। আর তাই তারা আতঙ্কে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নমস্কার।